কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যারা আমার ভিডিওটি দেখছেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, আশা করি। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সিঙ্গাপুরের ভিজিট ভিসা নিয়ে বা ট্যুরিস্ট ভিসা নিয়ে। আমি গত বছরের অক্টোবরে সিঙ্গাপুর গিয়েছিলাম একটা গ্রুপ নিয়ে ভিজিট ভিসা মানে ট্যুরিস্ট ভিসা করে। তো যেহেতু সিঙ্গাপুর ওয়ার্ল্ডের 1 নাম্বার পাসপোর্ট হিসেবে এখন অবস্থান করছে, সেহেতু অনেকেই চিন্তা করে যে ইউরোপে যদি ভিজিট ভিসা ঢুকতে চাই তাহলে আমাকে সিঙ্গাপুর এন্ট্রি দিতে হবে। আর এই সিঙ্গাপুর এন্ট্রি দেওয়ার জন্য অনেকেই অনেকভাবে চেষ্টা করে। অনেকে বলে যে ভিসা হয় না। আর সিঙ্গাপুরে যদি আপনি না জানেন কিছু কিছু নিয়ম কানুন, আপনাকে এয়ারপোর্ট থেকে ব্যাক করবে। আমার পরিচিত যে জন আছে, আমার এক মানে দোকানদার, পাশের দোকানদার ভাই ছিল, ওনাকে সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে ফিরাই দিছে। কিছু করার নাই, কারণ রিটার্ন টিকিট তো ছিল, উনি চলে আসছে, সিঙ্গাপুর ঢুকতে পারে নাই। তো যাই হোক, কিছু ভুল ত্রুটির কারণে বা আসলে গ্রুপে না যাওয়ার কারণে বা উনি এককভাবে বুঝতে পারে না, এই সমস্ত কারণে হয়েছে। যার কারণে আমি ভাবছি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা দরকার, যে কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনাকে ইমিগ্রেশন কিভাবে ক্রস করতে হবে। যাই হোক, ভিডিওটা লম্বা না করে আপনাদের মূল কথায় চলে আসি। সিঙ্গাপুর, আমি যেহেতু মালয়েশিয়া নিয়ে ভিডিও করছি, বিশেষ করে মালয়েশিয়া যাওয়ার জন্য যে যে কাগজগুলো লাগবে সিঙ্গাপুরের সেম কাগজে লাগবে। তারপরে আরেকবার বলতেছি, সেটা হচ্ছে 35/45 ল্যাব প্রিন্ট ম্যাট পেপারে 1 কপি ছবি লাগবে, পাসপোর্ট লাগবে, ঠিক আছে, এনআইডি কার্ড লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, ঠিক আছে, ব্যাংক সলভেন্সি লাগবে, একই ডেটের একই নামের, ঠিক আছে। এখন ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে এসে একটা প্রশ্ন আসে, ভাই কত টাকা রাখতে হবে? আমি বলবো সিঙ্গাপুরের ক্ষেত্রে নর্মালি 1 লক্ষ টাকা রাখতে হবে। এর উপরে যদি আপনি রাখেন অয়েল, সেটা আরো ভালো, ঠিক আছে। সিঙ্গাপুর ভিসা দিচ্ছে ই ভিসা, ঠিক আছে। আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স দিবেন, এরপর ভিজিটিং কার্ড দিবেন, আপনার দোকানে পেড দিতে হবে, কেননা পেডের মধ্যে একটা কাভার লেটার লিখবে, আপনি কোথায় যাবেন, কিভাবে থাকবেন, কয়দিন থাকবেন। এটা হচ্ছে যদি নিজে নিজে করেন। নিজে নিজে করলে আরো কিছু ডকুমেন্টস আপনার লাগবে, সেটা হচ্ছে এয়ার টিকিট লাগবে। আর আরেকটা লাগবে হোটেল বুকিং। আসলে হোটেল বুকিং, কনফার্ম হোটেল বুকিং বলতে যে বিষয়টা বোঝায়, আগোডা অথবা শেয়ার টিপস, এগুলাতে আপনি যখন ঢুকবেন, এখানে ক্যান্সেলেশন হোটেল আছে, অর্থাৎ আপনি যদি সিঙ্গাপুরে যান, যাওয়ার পরে ওই হোটেলে উঠলেই আপনার টাকাটা কেটে নেবে। আর যদি না যাইয়া থাকেন তাহলে আপনার ক্রেডিট কার্ড থেকে টাকাটা কাটবে না। এই জন্য ওরা কনফার্ম হোটেল বুকিং চায়, আপনি কোথায় থাকবেন। না সিঙ্গাপুরের ক্ষেত্রে এটা মালয়েশিয়ার চেয়ে অনেক কঠিন নিয়ম। আপনাকে আবেদন তো, আর যদি সাধারণত আমি বলবো সিঙ্গাপুরের ভিসা আসলে নিজে চেষ্টা না করাটাই উত্তম, কারণ সিঙ্গাপুরের ভিসার ক্ষেত্রে অনেক জটিলতা আছে। এগুলা এম্বাসির মাধ্যমে, এজেন্সির মাধ্যমে দিলেই বেটার হয়। আর আমরা করি, হয়তো অনেকে ভাববেন যে না আপনারা করেন, এর মানে আমরা নিজেরা নিজেরা করলে তো পারি, নিজের ব্যবসার জন্য এই কথাটা বলতেছেন না ভাই। এটা একটা কেয়ার সেন্সিটিভ বিষয়। যে কোনো দেশের ভিসা প্রত্যাখ্যান ফাইলে আপনার জন্য এটা ভবিষ্যতে ক্ষতি বয়ে আনবে, ঠিক আছে। তো আমি আমার কাছে করতে হবে সেটা না, আমি করি সেটা ঠিক, কিন্তু আপনি আমার ভিডিও তো শুধুমাত্র আমার এলাকার লোকেরাই দেখে না, সারা ওয়ার্ল্ডেও দেখে, এবং স্বাভাবিকত নিয়মে সারা বাংলাদেশের লোকেরাই দেখে, এবং যারা বিদেশে আছে তারা দেখে। এই জন্যই বলছি সারা ওয়ার্ল্ড দেখে। তো কারণ কিছুদিন আগেও আমাকে একজন সুইডেন থেকে ফোন দিয়েছে একটা বিষয় নিয়ে। আমার ভিডিও দেখার পরে উনি বলতেছে, ভাই আমি সুইডেন থেকে ইন্ডিয়ান ভিসার বিষয় নিয়ে এসে কথা বলছিলেন। তো এই জন্য বললাম আর কি, যে অর্থাৎ আপনাকে মূলত এজেন্সির মাধ্যমেই করতে হবে। তো এজেন্সির মাধ্যমে করার জন্য যে জিনিসগুলো আপনাকে এজেন্সিকে মাস্ট বি দিতে হবে, একেবারে সরাসরি কথা, 35/45 ছবি দিবেন, পাসপোর্ট দিবেন, আপনার ব্যবসায়িক ট্রেড লাইসেন্স দিবেন, ব্যবসায়িক পেড দিবেন, এবং নির্ভুল একটা ভিজিটিং কার্ড দিবেন, উন্নত মানের মানে কোয়ালিটিফুল সম্পূর্ণ একটা ভিজিটিং কার্ড দিবেন, ব্যাংক স্টেটমেন্ট দিবেন, ব্যাংক সলভেন্সি দিবেন। অনেকে কি করেন, ব্যাংক স্টেটমেন্ট আজকে উঠাইছেন, কালকে যে ব্যাংক সলভেন্সি উঠাবেন না, সেম ডেটেই হইতে হবে। আর ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে খুব অ্যালার্ট থাকবেন, মিনিমাম প্রতি মাসে যেন 3টা ট্রানজ্যাকশন থাকে। 6 মাসের যে ব্যাংক স্টেটমেন্ট আপনি দিবেন, এটা যেন মিনিমাম প্রতি মাসে 3টা ট্রানজ্যাকশন থাকে। অনেকে কি করে, জুলাই মাসে মানে আপনি 6 মাসে ব্যাংক স্টেটমেন্ট ঠিকই দিচ্ছেন, জানুয়ারি দিচ্ছেন, ফেব্রুয়ারিতে নাই, মার্চ দিচ্ছেন, এপ্রিল দিচ্ছেন, জুনে নাই, আগস্টে, মানে 6 মাস দিয়ে দিচ্ছেন না। ব্যাংক স্টেটমেন্টটা প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই ব্যাংক স্টেটমেন্টটা হইতে হবে আপনার একেবারে প্রতিটা মাসে মিনিমাম যাতে 3টা ট্রানজ্যাকশন থাকে, ঠিক আছে।
তো ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, তাহলে আর বাকিগুলা এজেন্সি দেখবে আপনার, ঠিক আছে। তো এই জন্য আমি আপনাদেরকে বললাম যে এটা এজেন্সির মাধ্যমে করাটাই উত্তম হবে। আর নিজে নিজে করলে কিন্তু হোটেল বুকিং লাগবে, তারপরে যাই আপনার ইয়ার টিকিট লাগবে, এগুলা শেষ করতে হবে। যাই হোক, আবেদন করার পর ভিসা পাওয়ার পর আপনাদেরকে ডিক্লারেশন ফর্ম একটা আছে, ওইটাও পূরণ করে যেতে হবে, নাহলে এয়ারপোর্টে ওদের সিঙ্গাপুরের ইমিগ্রেশনে কোনো অফিসার থাকে না, সবগুলা অটোভাবে হয়। আপনি পাসপোর্ট স্ক্যানিং করবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, আপনার ছবি উঠাবে, ক্যামেরার দিকে তাকাবেন, সোজা আপনি ঢুকে যাবেন, ওখানে কোনো সিলও পড়বে না। সিঙ্গাপুরে পাসপোর্টের মধ্যে কোনো সিল দেওয়া হয় না, ইমিগ্রেশন কোনো সিল নেই, আসার সময় সিল নেই, যাওয়ার সময় কোনো সিল নেই, এক্সিট এন্ট্রির কোনো সিল নেই। পাসপোর্ট স্ক্যানিং দিবে, চলে আসবেন, ঠিক আছে। তা এই জন্য ভিসার ক্ষেত্রে যে বিষয়টা আপনাদেরকে বলবো, একেবারে মানে অল্প ডকুমেন্টস দিয়েই আপনাকে এম্বাসি ফেস করতে হবে না, কোনো ইন্টারভিউ থাকবে না, শুধুমাত্র যে কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনি এই কাগজগুলো ওদেরকে দিলে এবং অ্যাকাউন্টের মধ্যে মিনিমাম ন্যূনতম 1 লক্ষ টাকা রাখলে আপনি সিঙ্গাপুরের ভিসা অনেক সহজ হবে, ভিজিট ভিসা অনেক সহজ। তবে সিঙ্গাপুরের পরবর্তীতে আমি সিঙ্গাপুর যে গিয়েছিলাম ওখানকার কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, কত টাকা গিয়েছে, কাদের মাধ্যমে বা কি করেছি, এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব আশা করি ইনশাআল্লাহ। তবে এতটুকুই বললাম, যদি আপনাদের এরকম চিন্তা থাকে যে না আমি তো সিল না থাকলে যাব না, স্টিকারও নাই, সিলও নাই, তাহলে আমি ইউরোপে ঢুকবো যে কিভাবে প্রমাণ করব। একটা কথা মনে রাখিয়েন, ইউরোপের যে কোনো দেশে আপনি পাসপোর্ট ভিজিট ভিসার জন্য জমা দিলে, আপনি ফিঙ্গার দিলে আপনার সকল তথ্য চলে আসে ইমিগ্রেশনে, যে আপনি কি কি করছেন, কোন কোন দেশে গেছেন, কিভাবে গেছেন, কোন বিষয়ে গেছেন, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই, ঠিক আছে। তো আশা করি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।